এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর ৩৯ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৩৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৪ নম্বরে বলা হয়েছে উপরের নিচে ১৯ গুণ ২৬৭ হিসাবটি করি। নিচের পদ্ধতি দুইটি তুলনা করি এবং কোন পদ্ধতিটি সহজ তা চিন্তা করি। দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু ক এবং খ দুটি পদ্ধতি দেখতে পাচ্ছি। দুটি পদ্ধতি ব্যবহার করে এই যে হিসাবটি ১৯ গুণ ২৬৭ এই গুণটিকে কিন্তু এখানে সমাধান করা হয়েছে। তাহলে যদি কতে আমরা লক্ষ্য করি, দেখো কতে এই যে ১৯ আমরা দেখতে পাচ্ছি, ১৯কে কিন্তু শুরুতে লেখা হয়েছে এবং ২৬৭কে নিচে লেখা হয়েছে। তাহলে এটি হচ্ছে একটি পদ্ধতি। এবং এখানে খতে যদি আমরা লক্ষ্য করি, দেখো খতে আমরা কিন্তু ঠিক এই যে পদ্ধতি বা এখানে যে সাজানো হয়েছে ঠিক এর উল্টো করে কিন্তু এই খতে সাজানো হয়েছে। উল্টো বলতে কীরকম, দেখো আমরা এখানে শুরুতে কিন্তু দেখতে পাচ্ছি ১৯, অর্থাৎ এই ১৯ হচ্ছে কি গুণ্য, তাই না? আমরা জানি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। এখানে কিন্তু ১৯কে গুণ করা হচ্ছে, যার কারণে ১৯ হচ্ছে গুণ্য। এবং যে সংখ্যা দ্বারা গুণ করা হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি ২৬৭ দ্বারা কিন্তু ১৯কে গুণ করা হচ্ছে। তাহলে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। তাহলে ক পদ্ধতিতে আমরা গুণ্য দেখতে পাচ্ছি ১৯, কিন্তু খতে গিয়ে এই দেখো এই ১৯ কিন্তু গুণকের ঘরে চলে আসছে, দেখতে পাচ্ছ? তারপরে কতে আমরা ২৬৭কে দেখতে পাচ্ছি গুণকের ঘরে, কিন্তু এই পাশে খতে যখন আমরা চলে আসলাম, খতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ২৬৭ উপরে চলে আসছে, অর্থাৎ গুণ্যের ঘরে কিন্তু এটি চলে আসছে, তাই না? মানে এখানে যেভাবে সাজানো হয়েছে ঠিক তার উল্টোভাবে কিন্তু খ পদ্ধতিতে সাজানো হয়েছে। এখন এই দুটি পদ্ধতি যদি আমরা একটু লক্ষ্য করি যে এর মধ্যে কোন পদ্ধতিটি সহজ, আমরা জানি যে গুণের ক্ষেত্রে এখানে যে গুণক থাকে, অর্থাৎ নিচে যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাগুলো দ্বারা কিন্তু উপরের সংখ্যাগুলোকে আমাদের গুণ করতে হয়, তাই না? প্রথমে যেমন ৭ দ্বারা আমরা ৯কে গুণ করব, ৭ দ্বারা ৯কে গুণ করে কিন্তু আমরা পেয়েছি ১৩৩। তারপরে যখন আমরা নিচের লাইনে আসবো, আমরা জানি নিচের লাইনে এসে কিন্তু একটি শূন্য দিতে হয় গুণের ক্ষেত্রে, তাই না? এইখানে দেখো আমরা কিন্তু এই ঘরটি খালি দেখতে পাচ্ছি, এখানে শূন্য দেওয়া নেই, আমাদের এখানে এই ঘরগুলো কিন্তু খালি করে রাখা হয়েছে। আমরা কিন্তু এখানে একটি শূন্য ধরে নিতে পারি, আমরা এখানে লিখে দিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে একটি শূন্য, ঠিক আছে? এই দেখো দ্বিতীয় লাইনে এসে একটি শূন্য দিয়ে দিলাম। এবারে আমরা কি করব, ৭-এর পরে যেহেতু ৬ রয়েছে, ৬ দ্বারা ১৯কে আমরা গুণ করব। ৬ দ্বারা যখন এই দুটি অঙ্ককে আমরা গুণ করলাম তখন আমরা পেয়েছি কত, এই দেখো এটি কিন্তু আমরা পেয়েছি ১১৪, এটি কিন্তু আমরা পেয়েছি, তাই না? আর এখানে তো একটি শূন্য থাকেই, এই জন্য আমরা এটিকে আগেই লিখে রেখেছি। এবারে যখন আমরা পরবর্তী লাইনে আসবো তখন এখানে কতটি শূন্য দিব, আমরা জানি প্রথম লাইনে এসে একটি শূন্য দিতে হয়, দ্বিতীয় লাইনে এসে দুইটি শূন্য দিতে হয়, এখানে আমরা দুটি শূন্য দিয়ে নিচ্ছি। এবারে একই রকমভাবে আমরা কী করব, ২ দ্বারা এই উপরের দুটি অঙ্ককেই গুণ করব, তাই না? তাহলে ২ দ্বারা যখন আমরা গুণ করলাম তখন আমরা পেয়েছি ৩৮। তাহলে দেখো আমাদের যখন গুণ করা হয়ে গেল, আমরা এখানে মোট কতটি সংখ্যা পেয়েছি, একটি সংখ্যা, দুইটি সংখ্যা, তিনটি সংখ্যা। এই তিনটি সংখ্যাকে যখন আমরা যোগ করে দিলাম, আমরা জানি গুণের ক্ষেত্রে সর্বশেষ কিন্তু আমাদের এই সংখ্যাগুলোকে যোগ করে দিতে হয়। যখন আমরা যোগ করলাম আমরা কত পেয়েছি উত্তর, ৫০৭৩। এখন দেখো একই রকমভাবে মজার বিষয় হচ্ছে কি, যখন আমরা এই সংখ্যাগুলোকে উল্টো করে লিখলাম এই খ পদ্ধতিতে এসে, তখন আমরা কি করলাম, দেখো আমরা জানি এই অঙ্কের ক্ষেত্রেও এই ১৯কে কিন্তু আমাদের গুণ করতে হবে এই উপরের সংখ্যা দ্বারা, তাই না? ১৯-এর ৯কে যদি আমরা প্রথমে ৭ দ্বারা গুণ করি, 9কে ৭ দ্বারা গুণ করলে কত হয় আমরা জানি, ৭ নং ৬৩, ৬৩ ৩ রয়েছে এখানে, হাতে থাকে আমাদের ৬। আচ্ছা দেখো আমাদের এই গুণগুলো এখন করার দরকার নেই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। এই ৯ দ্বারা যখন আমরা উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করলাম তখন আমরা পেয়েছি কত, আমরা পেয়েছি ২৪০৩। তোমরা কিন্তু এই গুণটি চাইলে করে দেখতে পারো। এবারে নিচের লাইনে এসে আমরা একটু শূন্য দিতে হয় জানি, আমরা একটি শূন্য দিয়ে নিলাম। এখন যদি ১ দ্বারা আমরা এইগুলোকে গুণ করি, ১ দ্বারা গুণ করে আমরা পেয়েছি ২৬৭, ঠিক আছে? তাহলে এই যে দুটি অঙ্ক আমরা পেয়েছি বা দুটি সংখ্যা পেয়েছি আমরা, দেখো এখানে এই সংখ্যাগুলোকে যখন আমরা যোগ করলাম, যোগ করে আমরা উত্তর পেয়েছি কত, ৫০৭৩। দেখো এইখানেও আমরা ৫০৭৩ পেয়েছি এবং এইখানেও কিন্তু ৫০৭৩ই পেয়েছি, অর্থাৎ আমরা যখন এই গুণ্য এবং গুণককে উল্টো করে এখানে লিখে দিলাম তখন কিন্তু আমাদের উত্তরে কোনো পরিবর্তন হয়নি। এখানে যেটি উত্তর পেয়েছি এখানেও কিন্তু ঠিক একই উত্তরই আমরা পেয়েছি। এটি কিন্তু খুবই মজার একটি বিষয়। এখন বিষয় হচ্ছে যে ক এবং খ এই দুটির মধ্যে আমাদের কোন পদ্ধতি সহজ মনে হয়েছে।
আমার মনে হয় যে খ পদ্ধতি অবশ্যই ক এর চেয়ে সহজ একটি পদ্ধতি। কেন? কারণ আমরা কত দেখতে পাচ্ছি কি গুণকের ঘরটি কিন্তু বড়, বা মানে গুণকের সংখ্যাটি কিন্তু বড়। এখানে গুণ্য রয়েছে 19, কিন্তু গুণক রয়েছে কি 267। নিচের সংখ্যাটি যদি বড় হয় তখন কিন্তু এই অঙ্কটি আমাদের বড় হয়ে যাবে এবং এটি করতে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। যেমন এখানে 3টি সংখ্যা যেহেতু রয়েছে, যার কারণে এই 3টি সংখ্যার জন্য কিন্তু আমরা এখানে 3টি সংখ্যা পেয়েছি। যখন আমরা এই 3টি সংখ্যা দ্বারা উপরের সংখ্যাগুলোকে গুণ করেছি তখন কিন্তু আমরা দেখো 3টি লাইন পেয়েছি, 1টি লাইন, 2টি লাইন, 3টি লাইন, তাই না? কিন্তু এইখানে যখন ছোট সংখ্যা থাকবে, যেমন এইখানে এসে যদি আমরা দেখি এখানে গুণকের ঘরে কতটি অঙ্ক রয়েছে, 1টি, 2টি অঙ্ক থাকার কারণে এখানেও কিন্তু আমরা 2টি মাত্র লাইন পেয়েছি, 1টি লাইন, 2টি লাইন, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের অঙ্কটি শর্ট হয়ে গেল, মানে ছোট হয়ে গেল। দেখো আমাদের এই অঙ্কটি ছোটও হয়ে গেল এবং আমরা কিন্তু খুব সহজেই এটিকে সমাধানও করতে পারলাম। তাহলে আমার মনে হয় যে ক পদ্ধতির চেয়ে খ পদ্ধতিটি সহজ। তাহলে আমরা কীভাবে এটিকে আরও সুন্দরভাবে কীভাবে বলতে পারি? আমরা বলতে পারি, বা আমরা স্বাভাবিকভাবে যদি বলি, সেটি হচ্ছে নিচের যে সংখ্যাটি অর্থাৎ গুণক যদি ছোট হয় তাহলে আমরা এই অঙ্কটিকে খুব সহজেই সমাধান করতে পারবো। ঠিক আছে, এবারে দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটা ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে আমার মনে আছে গুণ্য আর গুণকের স্থান বিনিময় করলে একই গুণফল পাওয়া যায়। অর্থাৎ ক এবং খতে আমরা যেটি দেখেছি, গুণ্য এবং গুণককে কিন্তু আমরা খতে গিয়ে উল্টে দিয়েছি, তাই না? উল্টো করে লিখেছি। যখন আমরা উল্টো করে লিখলাম তখনও কিন্তু গুণফল আমরা একই পেয়েছি, মানে উত্তর একই পেয়েছি। এই কথাটি কিন্তু এই ছেলেটি এখানে বলেছে। এবারে সে আর কি বলেছে, অতএব আমরা 19 গুণ 267কে পরিবর্তন করে 267 গুণ 19 লিখতে পারি। তার মানে আমরা এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, আগে পরে যদি সংখ্যাগুলোকে যদি আগে পরে করে লিখি তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, আমরা একই উত্তরই পাবো। এবারে একটু নিচে লক্ষ্য করলে দেখো এখানে কিন্তু আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে উপরের হিসেবটি এটাই নির্দেশ করে যে উপরের নিচে গুণের ক্ষেত্রে ছোট অঙ্কটিকে গুণক হিসেবে ধরলে হিসেবটি সহজে করা যায়। আমরা কি বলেছি, বা আমি একটু আগে তোমাদের যে বিষয়টি বলেছি যে দুটি অঙ্ককে আমরা গুণ করব, যেমন এখানে কিন্তু আমরা 19 এবং 267 দুটি অঙ্ককে গুণ করেছি, তাই না? এই দুটির মধ্যে যেটি ছোট, 19 যেহেতু ছোট, এই ছোটটাকে আমরা নিচে লিখব। যেমন এই দেখো খতে কিন্তু ছোটটিকে আমরা নিচে লিখেছি, অর্থাৎ গুণকের স্থানে লিখেছি। আমরা যদি ছোট সংখ্যাটিকে গুণকের স্থানে লিখি তাহলে কিন্তু অঙ্কটি আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই কথাটি কিন্তু এই মেয়ে শিশুটি এখানে বলেছে। এবারে আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচের গুণগুলো তুলনা করে পার্থক্য বলো। দেখো এখানে কিন্তু আমরা কিছু গুণ দেখতে পাচ্ছি। এখানে কতে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 27 গুণ 369, এবং খতে এই যে গুণ্য এবং গুণক এই দুটিকে কিন্তু এখানে উল্টো করে লেখা হয়েছে। এই 369কে লেখা হয়েছে গুণ্যর ঘরে এবং 27কে লেখা হয়েছে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি গুণকের ঘরে, মানে উল্টো করে কিন্তু এখানে লেখা হয়েছে। তাহলে এই গুণগুলো আমাদের তুলনা করে পার্থক্য বলতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা পার্থক্য কি পাবো? আমরা যখন এই গুণগুলোকে করব, তোমরা কিন্তু চাইলে এই গুণগুলো করতে পারো। ঠিক আছে, তোমরা নিজেরা এই গুণগুলো করবে। আমি শুধু তোমাদেরকে বোঝানোর জন্য এটুকুই বলছি যে এই গুণগুলো যখন আমরা করব তখন আমরা কি দেখব, যে যদি গুণক বড় হয়, এখানে কিন্তু গুণক আমরা বড় দেখতে পাচ্ছি, এর চেয়ে কিন্তু এই নিচের সংখ্যাটি বড়। যদি নিচের সংখ্যাটি অর্থাৎ গুণক যদি বড় হয় তখন এই অঙ্কটি কিন্তু বড় হয়, অটোমেটিক বড় হয়ে যাবে। কিন্তু গুণক যদি ছোট হয় তখন কিন্তু অঙ্কটি ছোট হয়ে যাবে এবং অল্প সময়ে কিন্তু এটিকে সমাধান করা আমাদের জন্য সহজ হবে, তাই না? একই রকমভাবে দেখো এখানে গ এবং ঘতেও কিন্তু আমরা একই বিষয়টি দেখতে পাচ্ছি। এখানে উপরে রয়েছে 48 এবং এই 48কে আমরা এই ঘতে দেখতে পাচ্ছি কি নিচে কিন্তু দেখানো হয়েছে। আবার এখানে বড় যে সংখ্যাটি এটি কিন্তু নিচে দেখানো হয়েছে, দেখো 1273, এবং এই সংখ্যাটিকে এই পাশে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপরে নিয়ে যাওয়া হয়েছে, তাই না? যখন আমরা এইভাবে করে করব, অর্থাৎ নিচের সংখ্যাটি যখন বড় হবে তখন কিন্তু অঙ্কটি অটোমেটিক বড় হয়ে যাবে এবং এটি করতে আমাদের অনেক সময় লাগবে। কিন্তু যখন আমরা এই ছোট সংখ্যাটিকে নিচে লিখব তখন কিন্তু আমাদের এই অঙ্কটিকে অল্প সময় করা হয়ে যাবে এবং আমরা কিন্তু খুব সহজেই এটিকে সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে এই গুণগুলো তোমরা নিজেরা করবে। যদি তোমরা নিজেরা সঠিকভাবে করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি না পারো তাহলে সেটিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 5 নম্বরে বলা হয়েছে সহজ পদ্ধতিতে
উপরে নিচে গুণ করো। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো গুণ দেখতে পাচ্ছি। এগুলোকে আমাদের সহজ পদ্ধতি বলতে আপাতত আমরা কোন পদ্ধতিকে বুঝতে পারছি? আমরা একটু আগে যে ক এবং খ পদ্ধতিতে দুটি অঙ্ক দেখেছি, এর মধ্যে খ যে পদ্ধতি আমরা দেখেছি, অর্থাৎ যেখানে গুণকের স্থানে ছোট সংখ্যাটি থাকে, তাই না? অর্থাৎ ছোট সংখ্যাটি যেখানে নিচে থাকে, এই পদ্ধতিতে আমরা যখন কোনো অঙ্ককে সমাধান করি তখন কিন্তু সেটি আমাদের জন্য এই মুহূর্তে সহজ পদ্ধতি। তাহলে এই সহজ পদ্ধতি ব্যবহার করে এই অঙ্কগুলোকে আমাদের সমাধান করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে কিছু অঙ্কের সমাধান করি। বন্ধুরা, এখানে 1 নম্বরে বলা হয়েছে 21 গুণ 459। তাহলে এটিকে যখন আমরা সহজ পদ্ধতিতে সমাধান করব তখন এটিকে আমরা কিভাবে করে সাজাবো? আমরা দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যার মধ্যে কিন্তু ছোট হচ্ছে 21। তাহলে 21কে কিন্তু আমরা নিচে লিখবো, অর্থাৎ গুণকের স্থানে লিখব। তাহলে আমরা উপরে লিখবো হচ্ছে কি বড় সংখ্যাটি 459 এবং নিচে লিখবো হচ্ছে 21। কারণ আমরা জানি যে নিচের সংখ্যাটি যদি ছোট হয় তাহলে অঙ্কটি কিন্তু অটোমেটিক ছোট হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। এবারে দেখো, যদি আমরা 21 দ্বারা এটিকে গুণ করি, 21-এর শেষে যেহেতু 1 রয়েছে, 1 দ্বারা প্রথমে আমরা 9কে গুণ করব, তারপরে 1 দ্বারা 5কে এবং 1 দ্বারা 4কে। তাহলে 1 দ্বারা 9কে গুণ করলে হয় 9 একে 9, 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 একে 5, 1 দ্বারা 4কে গুণ করলে হয় 4 একে 4। আমাদের 1 দ্বারা কিন্তু উপরের 3টে অঙ্ককেই গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব? নিচের লাইনে এসে একটি শূন্য দিব, তাই না? কারণ আমরা জানি নিচের লাইনে এসে কিছু লিখতে গেলে সেখানে আগে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়। এবারে যদি আমরা এই 2 দ্বারা উপরে 3টে অঙ্ককেই গুণ করে দিই, দেখো বন্ধুরা, 2 দ্বারা 9কে গুণ করলে হয় 9 দুগুণ 18, 18-র দেখো 9 দুগুণ হয় 18, 18-র 8কে লিখে দেবো আমরা এইখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1। 2 দ্বারা 5কে গুণ করলে হয় 5 দুগুণ 10, 10-এর সাথে হাতের এই 1 মিলে হয়ে যায় 11, তাই না? 10 এবং 1 মিলে হয় 11, 11-র 1কে লিখবো আমরা এইখানে, হাতে কিন্তু থাকে আমাদের আরও 1। এবারে দেখো 2 দ্বারা 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, 8-এর সাথে হাতের এই 1কে যদি আমরা যোগ করে দিই, 8 এবং 1 মিলে হয়ে যায় 9। দেখো আমরা কিন্তু এখানে দুটি সংখ্যা পেয়েছি। এখানে যেহেতু দুটি অঙ্ক রয়েছে, যার কারণে আমরা এখানে কিন্তু দুটি সংখ্যা পেয়েছি। যদি এখানে আরও বেশি অঙ্ক থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে লাইনগুলো আরও বেশি হতো। আচ্ছা, এবারে আমরা কি করব? এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, 9 এবং 0কে যোগ করলে হয় 9, লিখে দিলাম 9। 5 এবং 8কে যদি আমরা যোগ করি, 8 এবং 5 মিলে হয়ে যায় 13, 13-র 3কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে দেখো 4 এবং 1 মিলে হয়ে যায় 5, 5-এর সাথে হাতের এই 1কে যদি যোগ করে দিই, 5 এবং 1 মিলে হয়ে যায় 6, আমরা লিখে দিলাম 6। এবারে দেখো এখানে উপরে কিছু নেই, তার মানে আমরা 0 ধরে নিতে পারি। 0 এবং 9 মিলে কিন্তু 9ই হয়ে যায়, আমরা লিখে দিলাম 9। তাহলে আমরা উত্তর পাচ্ছি 9639। আমাদের কিন্তু এই অঙ্কটিকে সহজেই সমাধান করা হয়ে গেল। ঠিক আছে? তাহলে সহজ পদ্ধতিতে যখন আমরা এটিকে সমাধান করব তখন আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে ছোট সংখ্যাটিকে আমরা নিচে লিখব, বড় সংখ্যাটিকে উপরে লিখব। ঠিক আছে? যদি আমরা এটিকে উল্টো করে লিখতাম, এই বড় সংখ্যাটিকে নিচে লিখতাম, তাহলে কিন্তু এই অঙ্কটা আরও বড় হয়ে যেত এবং আরও কঠিন হয়ে যেত আমাদের জন্য, তাই না? এবারে যদি 3 নম্বর অঙ্কটিকে সমাধান করি, এখানে বলা হয়েছে 54 গুণ 264। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে ছোট কোনটি? ছোট হচ্ছে 54। তাহলে 54কে আমরা কোথায় লিখব? নিচে লিখব, অর্থাৎ গুণকের স্থানে লিখব। তাহলে উপরে লিখব হচ্ছে বড় সংখ্যাটি, অর্থাৎ 264 এবং গুণ চিহ্ন দিয়ে আমরা কি করব? নিচে লিখব 54, আমরা নিচে লিখব 54। এবারে দেখো যদি এটিকে গুণ করি, আমরা 4 দ্বারা প্রথমে এই উপরে 3টে অঙ্ককে গুণ করব, তারপরে 5 দ্বারা 3টে অঙ্ককেই গুণ করব। 4 দ্বারা যদি গুণ করি, 4-এর সাথে 4 গুণ করলে হয় 4 4 16, 16-র 6কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 1। এবারে 4 দ্বারা 6কে যদি আমরা গুণ করি, আমরা জানি 4 6 24, 24 এবং হাতের এই 1 মিলে হয়ে গেল 25, 25-এর 5কে লিখবো আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের দেখো 25-এর 5কে লিখবো আমরা এইখানে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 2, তাই না? এবারে 4কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 4 দুগুণ 8, 8-এর সাথে হাতের এই 2কে যোগ করলে হয়ে যায় 10, আমরা এখানে লিখে দেব 10। দেখো আমাদের 4 দ্বারা কিন্তু উপরে 3টে অঙ্ককে গুণ করা হয়ে গেল। এবার আমরা কি করব? নিচের লাইনে এসে একটি শূন্য দিব। আচ্ছা, আমরা একটু শূন্য দিয়ে দিলাম। এবারে যদি 5 দ্বারা একই রকমভাবে 3টে অঙ্ককে গুণ করি, 5 দ্বারা 4কে যদি গুণ করি, 4 5 20, আমরা জানি 4 5 20, 20-এর শূন্যকে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 2। এবারে 5 দ্বারা 6কে যদি গুণ করি, আমরা জানি 5 6
30, 30-এর সাথে এই হাতের 2 মিলে হয়ে গেল 32, 32-এর 2কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু এবারে আমাদের, হ্যাঁ আমাদের কিন্তু এবারে থাকে 3। এবারে দেখো 5 দ্বারা 2কে যদি গুণ করি, আমরা জানি 5 দুগুণ 10, 10 এবং এই হাতের 3 মিলে হয়ে গেল 13, আমরা লিখে দিলাম 13। আমাদের এখানে কিন্তু দুটি সংখ্যা আমরা এখানে পেয়েছি। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দিই, 6 এবং 0 মিলে হয় 6, আমরা লিখে দিলাম 6, 5 এবং 0 মিলে হয় 5, লিখে দিলাম 5, 0 এবং 2 মিলে হয় 2, আমরা লিখে দিলাম 2। এবারে উপরে রয়েছে 1, নিচে রয়েছে 3, অর্থাৎ 3 এবং 1 মিলে হয়ে যায় 4, আমরা লিখে দিলাম 4। এখানে রয়েছে 0, নিচে রয়েছে 1, 0 এবং 1 মিলে একই হয়ে যায়। আমরা পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 14,256। আমাদের কিন্তু দুটি অঙ্ককেই খুব সহজে সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা পরবর্তী অঙ্কগুলোকে লক্ষ্য করি বা এখান থেকে যদি আরও কিছু অঙ্কের সমাধান করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে বলা হয়েছে 30 গুণ 167। তাহলে এই দুটির মধ্যে ছোট কোনটি? 30 কিন্তু ছোট, এই 30কে কিন্তু আমরা নিচে লিখব, তাই না? তাহলে আমরা এটাকে কীভাবে সাজাবো? আমরা উপরে লিখব বড় সংখ্যাটি অর্থাৎ 167 এবং 30কে লিখব হচ্ছে নিচে। এবার একটু গুণ চিহ্ন দিয়ে যদি আমরা এই গুণটিকে করি, দেখো আমরা প্রথমে 0 দিয়ে 3টে অঙ্ককেই গুণ করব, তারপরে 3 দিয়ে একই রকমভাবে 3টে অঙ্ককেই গুণ করব। তাহলে 0 দ্বারা প্রথমে 7কে গুণ করলে হয় 7 0 0। আমরা জানি যে 0 দ্বারা যে কোনো সংখ্যাকে আমরা গুণ করি না কেন, সে যত বড় সংখ্যাই হোক না কেন, 0 দ্বারা গুণ করলে কিন্তু উত্তর 0ই হবে। এটা কিন্তু খুবই মজার একটি বিষয়। 0 দ্বারা আমরা যাকেই গুণ করি না কেন উত্তর হবে 0। যেমন 0 দ্বারা 7কে গুণ করে পাই 7 0 0, 0 দ্বারা 6কে গুণ করলে পাই 6 0 0, 0 দ্বারা 1কেও গুণ করলে পাই 1 0 0। আমরা যাকেই গুণ করি না কেন উত্তর কিন্তু 0ই পাবো। এবারে নিচের লাইনে এসে একটি 0 দিতে হয়, আমরা একটি 0 দিলাম। এখন যদি 3 দ্বারা এই 3টে অঙ্ককেই গুণ করি, দেখো 3 দ্বারা 7কে গুণ করলে হয় 3 7 21, 21-এর 1কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে আমাদের 2। এবারে 3কে 6 দ্বারা যদি গুণ করি তাহলে হয় 3 6 18, 18 এবং এই 2 মিলে হয়ে যায় 20, 20-এর 0কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের এবারে 2। এবারে 3কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হয় 3 1 3 এবং এই 3 1 3, এই 3-এর সাথে যদি হাতের এই 2কে আমরা যোগ করে দিই, 3 এবং 2 মিলে হয়ে যায় 5, আমরা এখানে লিখে দিলাম 5। দেখো আমাদের কিন্তু 0 দ্বারাও গুণ করা হয়ে গেল, 3 দ্বারাও গুণ করা হয়ে গেল। এবারে আমরা যদি এই দুটি সংখ্যাকে যোগ করে দিই, দেখো 0 এবং 0 মিলে হয় 0, 0 এবং 1 যোগ করলে হয় 1, 0 এবং 0 মিলে হয় 0, 0 এবং 5 মিলে হয় 5। আমরা এখানে উত্তর পাচ্ছি হচ্ছে 5010। এবার একই রকমভাবে যদি 6 নম্বর অঙ্কটিকে সমাধান করি, দেখো এখানে ছোট সংখ্যা হচ্ছে 2 এবং এটি হচ্ছে কি বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যাটিকে আমরা উপরে লিখব 5478 এবং যেহেতু 2 ছোট এই জন্য 2কে আমরা নিচে লিখে দেব। এবারে দেখো এই গুণটিকে যদি আমরা সমাধান করি, আমরা 2 দ্বারা যদি প্রত্যেকটি অঙ্ককে গুণ করি, 2 দ্বারা 8কে যদি গুণ করি, আমরা জানি 8 2 16, 16-র 6কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এবারে 2 দ্বারা 7কে গুণ করলে হয় 7 2 14, 14 এবং হাতের 1 মিলে হয়ে গেল 15, 15-র 5কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে আমাদের আবারও 1। এবারে 2 দ্বারা যদি 4কে গুণ করি তাহলে আমরা জানি 4 2 8, 8-এর সাথে হাতের 1 মিলে হয়ে গেল 9। এখন কিন্তু আমাদের হাতে আর কিছুই নেই। এবারে 2 দ্বারা যদি 5কে গুণ করি, আমরা জানি 5 2 10, আমরা কিন্তু পুরো 10কে এখানে লিখে দেবো, কিছুই হাতে রাখবো না, কারণ এই 5-এর এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক বা সংখ্যা নেই, যার কারণে কি পুরো 10কে আমরা এখানে লিখে দিলাম। অর্থাৎ এই 2 দ্বারা কিন্তু প্রত্যেকটি অঙ্ককে আমাদের গুণ করা হয়ে গেল। তাহলে আমরা উত্তর পাচ্ছি কত? 10,956। এবারে দেখো যদি আমরা এই 2কে উপরে লিখতাম এবং এই বড় সংখ্যাটিকে যদি আমরা নিচে লিখতাম, তাহলে কিন্তু এই 8 দ্বারা আমাদের প্রথমে এই 2কে গুণ করতে হতো, তাই না? এক লাইনে লিখতে হতো, তারপর 7 দ্বারা 2কে গুণ করে নিচের লাইনে লিখতে হতো, 4 দ্বারা 2কে গুণ করে তার নিচের লাইনে লিখতে হতো, তারপরে 5 দ্বারা 2কে গুণ করে তার নিচের লাইনে লিখতে হতো, কতগুলো লাইন হয়ে যেত, তাই না? এবং এই অঙ্কটি কিন্তু অনেক বড় হয়ে যেত। কিন্তু যখন আমরা ছোট সংখ্যাটিকে নিচে লিখলাম, তখন কিন্তু এই অঙ্কটি মাত্র এক লাইনেই আমরা সমাধান করে ফেললাম। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে এই পদ্ধতিটি আমাদের জন্য সহজ পদ্ধতি। আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো।
এবং চতুর্থ শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে তোমরা যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।